রাহিম সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার জনাব আমির আলী হাওলাদার সাহেবকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমসাময়িক বিষয় নিয়ে আজকেও আবার কিছু কথা বলবেন জনাব আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসল্লি কমিটি। হ্যাঁ জনাব আমির আলী হাওলাদার সাহেব, আপনি কি বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদকে সমর্থন করেন নাকি আপনি বর্তমানে মন্ত্রী পরিষদ চান? এই বিষয়ে আপনি একটু কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে যে জিনিসটা করছে এটা আসলে একটা কঠিন জিনিস, আবার এটা কঠিন না। এটা একটা অন্তর্কালীন সরকার করেছেন। এই সরকারের বর্তমানে একটা ঝুঁকি আছে, কারণ যেহেতু এখানে প্রেসিডেন্ট বসা আছে, নির্বাচন কমিশনার বসা আছে, কে কোনখান দিয়ে সচিবরা সমস্ত বসা আছে, কে কোথান দিয়ে কোন চাবিকাঠি লাগতেছে সংবিধানের কোন আলোকে তারা কি করতেছে সেটা বোঝা মুশকিল। প্লাস গিয়ে হলো যে তত্ত্বাবধায়ক সরকারদেরকে কিভাবে তারা আউট করবে সেই জন্য একটা নীল নকশা তারা আঁকতেছে। এই জন্য আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় যে এখন জরুরি ভিত্তিতে বিভিন্ন কিছু দলের লোকজনকে নিয়ে এটা ভেঙে দিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠন করা, যে পর্যন্ত নাকি তাদের সংস্করণের জন্য এই মন্ত্রী পরিষদটা করলে আমার মনে হয়, আমার দৃষ্টিতে মনে হয় ভালো হয়। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, নালে একটা ঝুঁকির ভিতরে তত্ত্বাবধায়ক সরকার থেকে যায়। ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করছি। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, ওনার ব্যাপারে আপনার মতামত কি? উনি কি বর্তমান পদায়ন আপনি চান নাকি ওনার পদত্যাগ চান? কারণ উনি হলেন 15 বছরের খেলোয়াড়, উনি হলেন রয়ের খেলোয়াড়, উনি হলেন শেখ হাসিনার খেলোয়াড়। উনি চুপ্পু এমনি হয় না, উনি খেলোয়াড় একজন। অতএব এই খেলোয়াড়কে এই সংবিধানের থেকে আগে করে ওনাকে আগে এখান থেকে আউট করতে হবে, করে প্রেসিডেন্ট আমাদের ইউনূস সাহেব আপাতত প্রেসিডেন্ট থাকেন, আর চুপ্পু করে ছড়া দেওয়া আমার মনে হয় জনগণের জন্য। আমাদের এই 2024 যে ছাত্ররা যারা বিপ্লবী ছাত্র যারা করেছেন এবং যারা শাহাদাত বরণ করেছেন, তার আত্মার রুহে শান্তি পাবে। আর যদি না হয় তার চুপে চাপে কী ঘটনা ঘটে আল্লাহ মাহবুব জানে। ধন্যবাদ। জরুরি ভিত্তিতে ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করি। চলমান সংবিধান অনেকে বলছেন সংস্কার হোক, আবার অনেকে বলছেন যে পরিবর্তন, নতুন করে সংবিধান অনেকে চান। আপনি আসলে এই ব্যাপারে কি বলতে চান? সংবিধান কি সংস্কার চান নাকি নতুন করে আবার নতুন সংবিধান গড়ে উঠুক সেটা চান? আসলে সংবিধান হইল একটা কাঠামো, দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, এটা হলো কাঠামোগতভাবে হলো সংবিধান। এটাতে সংবিধান চেঞ্জ করা বা বদলানো কোনো যাবে না, এটা কোনো কোথাও বলা নাই, বা কোরআন হাদিস না যেটা বদলানো যাবে না। একমাত্র পৃথিবীতে কোরআনকে বদলানো যাবে না, সব কিছু বদলানো যাবে। আমার মনে হয় বিশেষ লোকদের নিগা, যেমন আলেম আছে, সেনাবাহিনী আছে, আমাদের আইনজীবী আছে, বিচারপতি আছেন, আইন বিশেষজ্ঞরা যারা আছেন, ছাত্র বিশেষজ্ঞ যারা আছেন, সবার মতামতের ভিত্তিতে আমার সুন্দরভাবে আমার মনে হয় দেশের জন্য একটি সংবিধান উপহার দিলে আমার মনে হয় উত্তম হয়। কারণ হলো আপনারা জানেন যে এই সংবিধান হলো বড়লোককে বড়লোক করার সংবিধান। এটা গরিবদেরকে বড়লোক করার কোনো সংবিধান নয়। এখানে বুর্জুয়া যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা মেরে খায়, এদের কোনো বিচার হয় না, কিন্তু সংবিধানের মধ্যে ফাঁকটা রেখে দিচ্ছে যাতে এই আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদেরকে ধরতে পারা যায়, যাতে যারা নাকি আমলা, তাদের হাতে সচিব মহোদয় যারা আছেন, তারা কিন্তু এই মন্ত্রী পরিষদের উপর দিয়ে তারা খাওয়া যায় মাখন, কিন্তু দোষ পড়ে আরেকজনের। যেমন আমাদের একসময় দেখেছেন, যেটা আমাদের বন কুকুর আমাদের গিয়া সেই একসময় সেই বনের রাজা ছিলেন, যে ওনার বাড়িতে শত শত কোটি টাকা পাওয়া গেছে গণি, তার বাথরুমের মধ্যে টাকা পাওয়া গেছে, তার এইখানে টাকা গেছে, ওখানে টাকা গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হদিস নাই। আজকে যদি সংবিধান যদি থাকতো তাহলে বাধ্য হয়ে এই টাকা এবং ওনার কথা কী আছে সমস্ত সংবিধানের আলোকে এইটাকে রাষ্ট্র কোষাগারে এই টাকাটা উদ্ধার করা যেত। অতএব আমরা মনে করি এই সংবিধানটাকে
নতুন করে এবং গণমুখী জনগণের স্বার্থে, যেখানে জনগণের স্বার্থ, কৃষকের স্বার্থ, শ্রমিকদের স্বার্থ, রিক্সাদের স্বার্থ এবং পেশাজীবী মানুষদের স্বার্থ, এবং এখানে আমাদের মুসলিম যারা আছে, আমাদের ইসলামপন্থীদের স্বার্থ, অমুসলিমদের স্বার্থ, যার যে স্বার্থ আছে প্রত্যেকের স্বার্থকে এই সংবিধানের আলোকে এই সংবিধান তৈরি করতে হবে। তাহলে আমরা এই সংবিধানকে আমরা সবাই ধন্যবাদ জানাতে পারি, তাহলে আমরা কার্যক্রম আমরা করতে পারি, তখন আমরা অধিকার পাবো এবং মানব অধিকার আমরা পাবো, তখন হলে আমার সংবিধান। ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, তাই আপনাকে শেষ প্রশ্ন করি। বর্তমানে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত, অনেকে মনে করেন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র অনেকটা খুশি না, আবার অনেকটা মনে করেন যে বন্ধু রাষ্ট্রের সম্পর্কের একটা টানাপোড়েন মনে করছেন। কিন্তু আপনি কি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে মনে করেন যে বর্তমান সরকার থাকাকালীন আমাদের যে বন্ধু রাষ্ট্রের যে সম্পর্ক উন্নয়ন বা বন্ধু রাষ্ট্র মনে করা, এই বিষয়ে আপনার কি মতামত? আসলে পাশে নেপাল আছে, ভুটান আছে, পাশাপাশি শ্রীলঙ্কা, সারা ওয়ার্ল্ডের যত মুসলিম কান্ট্রি, অমুসলিম কান্ট্রি যারা আছে, বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে আমরা সবার সাথে মিল করে থাকতে চাই। কিন্তু দেখা যায় দীর্ঘ 53 বছরে ওনাদের জনগণদের সাথে আমাদের কোনো বিরূপ নাই ভারতের, কিন্তু তারা বারে বারে আমাদের রাষ্ট্রদের কেউ পক্ষ নিয়ে এই 18 কোটি জনগণকে তারা নিষ্পীড়িত করার জন্য এবং তাদেরকে একের পর শোষিত করার জন্য তারা উঠে ফিরে লাগেছেন। আজকে আপনারা দেখেছেন 53 বছর চলে গেছে, কিন্তু তারা একের পর এক যেই ষড়যন্ত্র জানে কি ভাষায় শেষ করা যায় না, ওনারা একের পরে একটা, যেমন বলি মনে করেন ওনাদের টাকা বাড়াই দিয়েছে 4,000, উনি বাড়াইছে 12,000, ওই টাকা দিয়ে লুটপাট করে নিছে, বাড়াইছে। আবার মনে করেন দেশ স্বাধীন করেছে, বেশ ভালো কথা করেছেন, সেখানে মনে করেন তারা আমার দেশের সম্পত্তি এবং পানির কল থেকে আরম্ভ করে সব কিছু লুটটা পেটে নিয়েছেন। এই যদি বন্ধুত্ব আচরণ যদি হয়, তাহলে তাদের সাথে আমার বন্ধুত্ব আচরণ কীভাবে আমরা করব? আরেকটা হলো কি, আপনি জানেন যে এই ভারত আমাদের সাথে যেই লক্ষ্মী বাহিনী করছিল যে 71 শেখ মুজিবের সময়, ওই সময় থেকে পরে যে তাদের 7 দফার ভিতরে আছে যে প্যারামিলিটারি, সেই ভারতের সেই প্যারামিলিটারি এখনও বাংলাদেশে 1 লক্ষর উপরে তারা আছে। কিন্তু এদেরা বিভিন্ন প্রশাসনে ছিল, এদের আর্মস কোথায়, এরা কীভাবে বাংলাদেশ ঢুকলো, এদের আর্মস কীভাবে আসলো, এদের এই অত্যাধিক আর্মস কে দিছে, এটাকে একটা জরুরি ভিত্তিতে তদন্ত করে এবং তাদের ভিতরে অ্যাকশন নিতে হবে। যদি অ্যাকশন না নেন, তাহলে মনে করতে হবে যে আমার দেশের জন্য একটা হুমকি স্বরূপ। তাই আমরা আশা করব আমরা ঐক্যবদ্ধ আসুন, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আমির আলী হাওলাদার সাহেব, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম কমিটি, এবং যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ।